হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তাপসক্রিপ্ট বাংলা চ্যানেলে। আচ্ছা, এইবার একটু দেরিতে আসলাম তার কারণ আমি কিছু কনফারেন্স এবং অন্যান্য কিছু কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু যখনই আসি তখন একটা ডিপ কনটেন্ট নিয়ে আসি। আর সেইজন্য আজকের কনটেন্টটা যথেষ্ট ডিপ। আজকে আমরা কথা বলব জাভাস্ক্রিপ্টের মেমরি ম্যানেজমেন্ট নিয়ে। কিন্তু জাভাস্ক্রিপ্টের মেমরি ম্যানেজমেন্ট এটা একটা অ্যাডভান্স টপিক নয় কি? এটা ডেফিনিটলি একটা অ্যাডভান্স টপিক। কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হলো আমরা তাবাস্ক্রিপ্ট বাংলায় যখনই শুরু করেছি কোনো জিনিস নিয়ে সেটা একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করেছি। যেমন আমরা ভ্যালু, রেফারেন্সেস এই জিনিসগুলো এখন খুব ভালো করে বুঝি। আগের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ওইগুলো নিয়ে কথা বলে। তারপরে স্কোপ, ক্লোজার এই জিনিসগুলো আমরা ভালো করে বুঝি। যেহেতু এগুলো আমরা ভালো করে বুঝি, সেইজন্য জাভাস্ক্রিপ্টের মেমরি ম্যানেজমেন্ট বোঝাটা আমাদের কাছে কিন্তু আর অ্যাডভান্স নয়। এইটাই হচ্ছে ফান্ডামেন্টালস বোঝার গুণ। যখন আপনি ফান্ডামেন্টালসকে খুব সহজ করে বোঝেন, তখন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো বিষয়ই আপনার কাছে কিন্তু অ্যাডভান্স বলে মনে হবে না। আমি আশা করছি যে জাভাস্ক্রিপ্ট মেমরি ম্যানেজমেন্টের এই যে ভিডিওটা, এই ভিডিওটাও আপনার কাছে আর কখনোই অ্যাডভান্স বলে মনে হবে না। আপনি আমাকে এই পার্টিকুলার ভিডিওর রিপ্লাই কমেন্ট করে জানান যে এই ভিডিওটি আপনি কিরকম এনজয় করলেন। এটা আপনার কাছে একটা নতুন কিছু কিনা এবং এর থেকে যে জিনিসগুলো শিখলেন আপনি সেগুলোকে অনেক, অনেক সময় ধরে মনে রাখতে পারবেন কিনা। আর ভিডিওটি ভালো লাগলে ডেফিনিটলি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার কারণ হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলে আমার মোটিভেশন বাড়ে, আমার মোটিভেশন বাড়লে আমি ভালো, ভালো কনটেন্ট তৈরি করি। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি এবার জাভাস্ক্রিপ্টের মেমরি ম্যানেজমেন্ট নিয়ে বোঝা। এই ভিডিওতে আমরা শিখব হচ্ছে কিভাবে জাভাস্ক্রিপ্ট মেমরি নিয়ে কাজ করে, প্রিমিটিভ, নন প্রিমিটিভ এই জিনিসগুলো তো জানি, কিন্তু এবারে স্ট্যাক, হিপ ওইগুলোর ভিতরে একটু ঢুকবো। মেমরি লিক জিনিসটা কি, কিভাবে হয়, কিছু, কিছু মেমরি লিকের এক্সাম্পলস এই সমস্ত জিনিসগুলো নিয়ে এই পার্টিকুলার ভিডিওটি আপনাদের জন্য থাকছে। চলুন শুরু করা যাক। যখন কোনো ইউজার আমাদের অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করেন, তখন সেই ইউজার কিন্তু চান যে তার ইউজার এক্সপেরিয়েন্সটা সবথেকে বেটার হোক। ইউজার এক্সপেরিয়েন্স এই জিনিসটা অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন ধরুন, আপনার ইউজারের নেটওয়ার্ক কানেকশন কিরকম? তার নেটওয়ার্ক কানেকশন যদি সত্যিই খুব বাজে হয়, তাহলে আপনি যত ভালোই অ্যাপ্লিকেশন বানান, সেটা ডাউনলোড হতে, সেটা তার কাছে রেন্ডার হতে হয়তো অনেকটাই টাইম লাগবে এবং সে ভাবতে পারে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনের যে ইউজার এক্সপেরিয়েন্স সেটা হয়তো অতটা ভালো নয়। আবার এরকম হতে পারে যে আপনার যে ইউজার সে কিন্তু একটা ফাস্ট নেটওয়ার্কেই আছে। কিন্তু আপনি এত বেশি লাইব্রেরি ইউজ করেছেন এবং সেই সমস্ত লাইব্রেরিগুলো ডাউনলোড হতে আপনার ব্রাউজারে এবং তারপর আপনার অ্যাপ্লিকেশনটা রেন্ডার হতে অনেকটা টাইম লাগে। এই সমস্ত কয়েকটি পরিচিত বা জানা সিম্পটম ছাড়াও আরেকটি সিম্পটম আছে যেখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ইউজার এক্সপেরিয়েন্সটা অনেকটাই খারাপ হতে পারে। সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের মেমরি ম্যানেজমেন্ট এবং আপনার অ্যাপ্লিকেশনের মেমরি ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট হয়ে। এখানে আমরা দুটো জিনিসের কথা বললাম। একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মেমরি, আরেকটা হচ্ছে এফিশিয়েন্সি। এই দুটো জিনিসকে একটু ভেঙে বলি। অ্যাপ্লিকেশনের মেমরি এটা কি এবং কেন লাগে? একটা অ্যাপ্লিকেশনকে রান করার জন্য তার কিছু মেমরি লাগে। যেমন আমরা যে কথা বলছি, আমরা যে ফাংশনাল একটা বিহেভিয়ার এর মধ্যে আছি আমাদের পার্সোনাল লাইফে, এর উপরে কিন্তু আমাদের নিউরন এবং মেমরি এই দুটো জিনিসের অসংখ্য, অসংখ্য হাত আছে। তার কারণ হচ্ছে আমরা যদি আমাদের প্রিভিয়াস মেমরিকে মনে করতে না পারি, প্লাস আমরা এখন যেভাবে কাজ করছি, সেই সমস্ত জিনিসপত্র যদি আমরা মেমোরিতে ঢোকাতে না পারি ভবিষ্যতের জন্য, আমরা কিন্তু ফাংশনাল হিউম্যান বিইং থাকবো না। আমরা অন্য কিছু হয়ে যাব। ঠিক আছে? তো মেমোরি যেমন আমাদের পার্সোনাল লাইফে অনেকটা উপযোগী, ঠিক সেরকমই কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মেমোরি অনেকটাই উপযোগী। তার কারণ অ্যাপ্লিকেশন যখন আপনি বানাচ্ছেন, সেখানে আপনি ডেফিনিটলি কোনো ভেরিয়েবলকে ক্রিয়েট করবেন, যাতে আপনি এক্সপ্রেশন তৈরি করতে পারেন। এক্সপ্রেশন তৈরি করবেন, যাতে আপনি সেগুলোকে কম্পিউট করতে পারেন, সেগুলোকে গণনা করতে পারেন। এই যে জিনিসগুলো এগুলো তো কোথাও হতে হবে। সেই যে হওয়ার জায়গাটা তার জন্য আপনার মেমরি স্পেস দরকার এবং সেই স্পেসটা এতটাই দরকার যেটা আপনার অ্যাপ্লিকেশনকে খুব ভালোভাবে এবং ফাস্ট ওয়েতে চালাতে সাহায্য করে। এবং শুধু কিন্তু স্পেস থাকলে চলবে না। আমাদের মেমরি স্পেস মানে আমাদের ব্রেনের মধ্যে যে স্পেস আছে সেটা কিন্তু অসংখ্য, অসংখ্য বড়। এই সমস্ত মেমরি আমাদের দৈনিক যে সমস্ত স্মৃতি আছে সেগুলোকে রাখার জন্য। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু দিন, দিন আমরা যা দেখছি যেরকমভাবে অ্যাপ্লিকেশন বাড়ছে এবং অ্যাপ্লিকেশনের মেমরির ডিমান্ড যেভাবে বাড়ছে, আমাদের কম্পিউটারের মেমরি বা আমাদের ব্রাউজারের মেমরি সেগুলো কিন্তু এখন পর্যাপ্ত হচ্ছে না। তো সেক্ষেত্রেও আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি, খেয়াল রাখতে হবে যে আমরা মেমরিকে কিভাবে ম্যানেজ করব সেই অ্যাপ্লিকেশনের জন্য। আমরা যদি মেমরি কনজিউমই করতে থাকি তাহলে একটা সময় এরকম আসবে যে ওই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটার জন্য মেমরি সম্পূর্ণভাবে ফুল হয়ে গেছে। তখন আমার কাছে ওই অ্যাপ্লিকেশনকে দেওয়ার জন্য আর কোনো মেমরি নেই। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কিন্তু ক্র্যাশ করা শুরু করবে। ইউজার এক্সপেরিয়েন্সের লোডিং বা স্লো লোডিং তো দূরের কথা। অ্যাপ্লিকেশন ক্র্যাশ করা শুরু করবে। তার মানে অ্যাপ্লিকেশন ইউজার ইউজই করতে পারবে না। তো মেমরি ম্যানেজমেন্ট যখন ভালো করে করা না হয়, এফিশিয়েন্টলি,
যখন না করা হয়, তখন কিন্তু এন্ড ইউজারের ইউজার এক্সপেরিয়েন্সটা একদম ভয়ংকর হতে পারে। তো আজকে আমরা যখন মেমরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, আমরা মেমরি নিয়ে ১ম এ একটু কথা বলি। মেমরি জিনিসটা কি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে? অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেখানে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডের মাধ্যমে আপনাকে মেমরি নিতে হয় এবং সেই মেমরি নিয়ে কাজ করতে হয় এবং তারপরে সেই মেমরিকে ছেড়ে দিতে হয়। এটা বলার জন্য যে এই মেমরিটা আমি আর ইউজ করছি না। তো অন্য কোনো প্রোগ্রামের বা প্রোগ্রামের অন্য কোনো অংশ বা অন্য কোনো প্রোগ্রাম যদি সেই মেমোরিটাকে ইউজ করতে চায়, তাহলে সে করতে পারে। যেমন সি, সি প্লাস প্লাস এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনারা কাজ করে থাকেন, সেখানে কিন্তু এই ধরনের ফাংশন আপনারা দেখে থাকবেন অ্যালোক, ম্যালোক, ক্যালোক, ফ্রি এই ধরনের ফাংশনস আপনারা দেখে থাকবেন, যেগুলো মেমোরিকে অ্যালোকেট করতে, মেমোরিকে ফ্রি করতে সাহায্য করে। জাভাস্ক্রিপ্ট অত্যন্ত একটা উইয়ার্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বলি জাভাস্ক্রিপ্ট একটা অবাস্তব ল্যাঙ্গুয়েজ। কখন কি করে কেউ জানে না। এরকমই একটা অবাস্তবতার মধ্য দিয়ে জাভাস্ক্রিপ্ট আবার কি করে, যে সে অটোমেটিক মেমরি ম্যানেজমেন্ট করে। অটোমেটিক মেমরি ম্যানেজমেন্ট মানে ডেভেলপারকে কিছু ভাবতেই হবে না। জাভাস্ক্রিপ্ট সব কিছু নিজেই করে দেবে। মানে মেমরি অ্যালোকেশন নিজে করে দিচ্ছে, মেমরি ফ্রি নিজে করে দিচ্ছে। তার মানে এই ভিডিও এখানেই শেষ। না, এটা সত্যি না। এই ভিডিও এখানে শেষ না। এর বাইরেও অনেক কিছু আছে। যখন আমরা মেমোরি নিয়ে কথা বলি, তখন ভাবুন মেমোরিটিকে ডিফারেন্ট ব্লক হিসেবে ভাবুন। যে ব্লকগুলো আপনি আপাতত স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছু ব্লক এখানে গ্রিন কালারে আছে, কিছু ব্লক এখানে ব্ল্যাক কালারে বা ফাঁকা আছে। এটার মানে এই যে কিছু ব্লক আপনার প্রোগ্রাম অকুপাই করেছে, আর কিছু ব্লক এখনো পর্যন্ত খালি আছে। আপনার প্রোগ্রামের কোনো অংশ বা অন্য কোনো প্রোগ্রাম হয়তো সেগুলোকে আস্তে অকুপাই করবে। যখনই অকুপাই করবে তখন ওইগুলো টার্ন হয়ে আবার গ্রিন হয়ে যাবে, এটা ধরে নিন। যাতে বোঝা যায় যে ওই ব্লকগুলোকেও অকুপাই করেছে। এইভাবে এই ব্লকগুলো যখন আস্তে অকুপাই হতে থাকবে, হতে এরকম অবস্থা হতে পারে যে সমস্ত ব্লক যে কটা আপনি দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে, সবকটা অকুপাই হয়ে গেল। এবং সবকটা অকুপাই হয়ে যাওয়ার পরে আপনার এই পুরো মেমরি কিন্তু হয়ে গেল ফুল। এবার যখন আপনার এই মেমরি ফুল হয়ে গেল, তখন কিন্তু মেমরি আপনি আর আপনার প্রোগ্রামকে অ্যালোকেট করতে পারছেন না বা অন্য কোনো প্রোগ্রামকেও অ্যালোকেট করতে পারছেন না। সেক্ষেত্রে আপনার কারেন্ট প্রোগ্রাম এবং অন্য প্রোগ্রাম, দুটো প্রোগ্রামই কিন্তু ক্র্যাশ হবে এবং সেগুলো ইউজেবল থাকবে না। তো এইজন্য আমরা যখন মেমরি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, মেমরি ম্যানেজমেন্ট কিন্তু শুধু মেমরি অ্যালোকেশনের জিনিস নয়। মেমরি অ্যালোকেশনের সাথে মেমরি কীভাবে ফ্রি আপ করতে হবে, সেটাও কিন্তু মেমরি ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। মেমরি ম্যানেজমেন্টের প্রধানত ৩ টে সাইকেল থাকে। একটা হচ্ছে অ্যালোকেশন, ধরুন এটা হচ্ছে অ্যালোকেশন, যখন মেমরি অ্যালোকেট হবে। এটা হচ্ছে মেমরি ইউজেজ, আরেকটা হচ্ছে মেমরি ফ্রি। এবার প্রশ্ন হচ্ছে, যখন আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করছেন, তখন কখন মেমরি অ্যালোকেশন হচ্ছে, কখন মেমরি ইউজেজ হচ্ছে, আর হচ্ছে কখন মেমরি ফ্রি হচ্ছে। যখনই আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তখন তার জন্য একটা মেমরি অ্যালোকেট করতে হয়। জাভাস্ক্রিপ্ট কিন্তু অটোমেটিক্যালি এই মেমরি অ্যালোকেশনটা করে। তো এই যে ফেজটা, এটাকে আপনারা ধরে নিন একটা অ্যালোকেশন ফেজ। এবারে যখন ওই ভেরিয়েবলটা ইউজ হচ্ছে আপনার প্রোগ্রামিংয়ে, তার মানে হচ্ছে ওই ভেরিয়েবলটা যে মেমরিটাকে অকুপাই করে রয়েছে, সেই পার্টিকুলার মেমরিটা কিন্তু ইউজেজ হচ্ছে। তার মানে নেক্সট ফেজ হচ্ছে এখানে মেমরি ইউজেজ হচ্ছে। এবার যখনই ওই ভেরিয়েবলটা আর কোনো ইউজ হচ্ছে না, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কী করবে? অটোমেটিক্যালি ওই যে ভেরিয়েবলটা যে মেমরিটা অকুপাই করেছিল, সেই পার্টিকুলার মেমরিটাকে ফিরিয়ে দেবে বা ধরে নিন ওটাকে ফ্রি আপ করে দেবে। তো ৩ টে স্টেজ: অ্যালোকেশন, ইউসেজ, রিলিজ বা ফ্রি, যাই বলুন। তো এইটা আপনি মনে রাখবেন এবং এই ডায়াগ্রামটাকে আপনার চোখের সামনে রাখবেন। অলরাইট। তাহলে জাভাস্ক্রিপ্ট তো বুঝলাম যে অ্যালোকেট করে যখন ভেরিয়েবল ক্রিয়েট হয়, ভেরিয়েবল যখন ইউজ হচ্ছে তখন মেমরিটাকে ইউজ করছে, ভেরিয়েবল যখন আর ইউজ হচ্ছে না তখন মেমরিটিকে রিলিজ করে দিচ্ছে। কিন্তু সেই মেমরি কি? মেমরি আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মেমরি মানে কি শুধুই একটা জায়গা? না তার থেকে বেশি কিছু? জাভাস্ক্রিপ্ট কোথায় তার ডেটাকে স্টোর করে, এটা জানার জন্য আমাদের ২ রকমের মেমরি নিয়ে কথা বলতে হবে। ১ম স্ট্যাক মেমরি, 2nd হচ্ছে হিপ মেমরি। স্ট্যাক মেমরি জিনিসটা কি? আমরা এটাকে কিছুটা ধারণা নিয়েছি যখন আমরা কল স্ট্যাক নিয়ে কথা বলেছিলাম। এক্সিকিউশন কনটেক্সট এর ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, আমি তো বলব আপনি মাস্ট দেখুন। তারপরে এসে আবার এই ভিডিওটা দেখুন। তার কারণ হচ্ছে এক্সিকিউশন কনটেক্সটে আমি কিন্তু কল স্ট্যাক এবং স্ট্যাক নিয়ে অলরেডি কিছু কথা বলেছি। স্ট্যাক জিনিসটা কি? স্ট্যাক মেমরি অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা একটা ডেটা স্ট্রাকচার ইউজ করি যেটার নাম হচ্ছে স্ট্যাক, যেটাকে আমরা বলি লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। লিফো ম্যানারে কাজ করে। লাস্ট ইন ফার্স্ট আউট মানে লাস্ট যে এলিমেন্টটা স্ট্যাকে যাবে, সেই এলিমেন্টের ১ম স্ট্যাক থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? কিন্তু স্ট্যাক জাভাস্ক্রিপ্ট কিসের জন্য ইউজ করে? স্ট্যাক জাভাস্ক্রিপ্ট প্রধানত স্ট্যাটিক ডেটা বা প্রিমিটিভ ভ্যালুস স্টোর করার জন্য ইউজ করে। প্রিমিটিভ, নন প্রিমিটিভ এই জিনিসগুলো কি?
আমরা অলরেডি জেনেছি, আমি আর ওগুলোকে নিয়ে আর বক্তব্য রাখছি না। কারণ প্রিমিটিভ, নন প্রিমিটিভ নিয়ে একদম ডিটেইলসে আমরা জিনিসপত্র দেখেছি। আর এইখানেই কিন্তু ফান্ডামেন্টাল শেখার মজা। আপনি যদি জানেন প্রিমিটিভ, নন প্রিমিটিভ কী, ওইগুলো কীভাবে কাজ করেছিল আমাদের প্রিভিয়াস ভিডিওতে, আপনি ইমিডিয়েটলি এটাকে এখন রিলেট করতে পারবেন। কটা প্রিমিটিভ আছে জাভাস্ক্রিপ্টে? জাভাস্ক্রিপ্টের প্রিমিটিভগুলো হচ্ছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন্ড, সিম্বল, বিগিন্ড, এই কটা। বাদবাকি সব কী কী? বাদবাকি সবই অবজেক্টস। ইনফ্যাক্ট অ্যারেও জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্ট যেগুলো রেফারেন্সের উপর কাজ করে, ওগুলোকে বলা হয় নন প্রিমিটিভ। তাহলে প্রিমিটিভ, নন প্রিমিটিভ আছে। স্ট্যাকে যে ডেটা স্টোর হয় সেগুলো শুধুমাত্র প্রিমিটিভ ডেটা, বা আমরা অলসো বলতে পারি এগুলো হচ্ছে স্ট্যাটিক ডেটা। ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের স্ট্যাটিক ডেটা, ডাইনামিক ডেটা না। ঠিক আছে? তাহলে আমরা একটা এক্সাম্পল দিই এখন। ওই এক্সাম্পলটা দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যখন প্রিমিটিভ ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, তখন প্রিমিটিভ ভেরিয়েবলের জন্য কিভাবে মেমরি অ্যালোকেট হচ্ছে, সেটা কিভাবে ইউজ হচ্ছে এবং সেটা কিভাবে রিলিজ হচ্ছে। আপনি স্ক্রিনে একটা কোড দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যেটা কাউন্টস এজ ইকুয়ালস টু 45, তারপর একটা বুলিয়ান আছে, তারপরে আবারও একটা নাম্বার আছে, তারপরে একটা স্ট্রিং আছে এবং তারপরে আবার একটা বুলিয়ান আছে। এইরকম কিছু ভেরিয়েবল আমরা নিয়েছি এবং যেহেতু এখানে বুলিয়ান, স্ট্রিং, নাম্বার এই জিনিসগুলো আছে, অফকোর্স এগুলো প্রিমিটিভ ডেটা টাইপ। এবং প্রিমিটিভ ডেটা টাইপের ক্ষেত্রে আমি বলেছি যে আমরা স্ট্যাক ইউজ করব। ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার। আপনারা জানেন এটা স্ট্যাক, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে এইভাবে স্ট্যাকে ঢুকবে জিনিসপত্র, আবার এইভাবে স্ট্যাক থেকে জিনিসপত্র বেরিয়ে যাবে। কিভাবে ঢুকবে? জাভাস্ক্রিপ্ট একটা সিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লাইন বাই লাইন সমস্ত জিনিসকে ইন্টারপ্রেট করে এবং এক্সিকিউট করে। তার মানে আমি যখন লাইন নাম্বার 1 এ আছি, আমি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। আমি যখন লাইন নাম্বার 1 এ আছি তখন আমি দেখতে পাচ্ছি কনস্ট এজ 45, আমি স্ট্যাকে এজ 45 ঢুকিয়ে দেবো। নেক্সট যখন আমি ইজ ম্যারিডে আছি তখন আমি ইজ ম্যারিড ঢোকাবো। তারপর যখন আমি স্যালারিতে আছি তখন আমি স্যালারি ঢোকাবো। এরমভাবে নেম, এই সমস্ত জিনিসগুলো আমি ঢুকিয়ে দেবো। যখন দেখব যে এই ভেরিয়েবলগুলো একটা পয়েন্ট অফ টাইম আর ইউজ হচ্ছে না, তখন আমি সেগুলোকে আবার স্ট্যাক থেকে বাইরে বার করে দেবো, যাতে স্ট্যাকে আমি অন্যান্য জিনিস ঢোকাতে পারি। এইখানে আরেকটা কথা বলে রাখি, স্ট্যাকের যে সাইজ, সেই সাইজ কিন্তু লিমিটেড। আর এই কারণেই যখন আপনি স্ট্যাকে অনেক জিনিস ঢোকাতে চান আপনার প্রোগ্রামিংয়ের মাধ্যমে, আপনি কিন্তু একটা এরর পান। কি এরর? স্ট্যাক ওভারফ্লো এরর পান তো? দেখবেন যখন ফর লুপ নিয়ে একটা ফর লুপের মধ্যে দিয়ে একটা ফাংশনকে বারবার কল করবেন রিকারশন দিয়ে ইনফাইনাইট লুপে, তখন দেখবেন যে আপনার কিন্তু স্ট্যাক ওভারফ্লো এররটা আসে। তার কারণ তখন স্ট্যাকের যে মেমরিটা, ওই মেমরিটা পুরোপুরি ভরা শুরু হয়ে গেছে এবং ওইটার লিমিটটা রিচ করে গেছে যতটা স্ট্যাকের সাইজ হয়। সেই জন্যই কিন্তু আপনি স্ট্যাক ওভারফ্লো এররটা পান। এবং স্ট্যাকে যেহেতু আমরা স্ট্যাটিক ডেটা রাখি, সেই জন্য স্ট্যাক ওভারফ্লো এই জিনিসটা বা এই এররটা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। এটা একটা ডিফাইন সাইজের উপরে কাজ করে। তো আশা করি প্রিমিটিভ এবং স্ট্যাক কীভাবে কাজ করে এই জিনিসটা আপনি বুঝলেন। প্রিমিটিভ এবং স্ট্যাকের পাশাপাশি আরেকটা যে ধরনের মেমরি নিয়ে জাভাস্ক্রিপ্ট কাজ করে, সেটার নাম হলো হিপ। হিপ নিয়ে আমরা বিশেষ কিছু কথা বলিনি আগের ভিডিওগুলোতে। তার কারণ হচ্ছে আজকে হিপ নিয়ে অনেকটা আমরা কথা বলব। হিপ কিসের জন্য ইউজ হয়? স্ট্যাক আমরা দেখলাম যে স্ট্যাটিক মেমরি অ্যালোকেশনের জন্য ইউজ হয়। স্ট্যাটিক মেমরি অ্যালোকেশন, তার কারণ এগুলো প্রিমিটিভ এবং স্ট্যাকের একটা ডিফাইন সাইজ আছে। ওর বাইরে যদি আমরা কিছু ঢোকাতে চাই তাহলে স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন হবে। আমাদের প্রোগ্রাম ক্র্যাশ করবে, আমরা স্ট্যাকে আর কিছু ঢোকাতে পারবো না। অলরাইট। তার মানে আমাদের এমন কিছু দরকার যেটা ডাইনামিক্যালিও মেমরি ম্যানেজ করতে পারবে। যদি আমরা শুধু স্ট্যাক নিয়েই পড়ে থাকতাম মানে জাভাস্ক্রিপ্টে, তাহলে কিন্তু আমাদের মেমোরির যে লিমিটেশনটা, ওই লিমিটেশনটা অনেক বড় হতো। আমরা বিশেষ কিছু প্রোগ্রামিং নিয়ে এগোতেই পারতাম না। সেই জন্য আমাদের ডাইনামিক্যালি প্রোগ্রামিং ম্যানেজমেন্টের একটা উপায় দরকার। যদি ডাইনামিক্যালি আমাদের প্রোগ্রামিং ম্যানেজমেন্টের উপায় দরকার, সেই জন্য ডাইনামিক্যালি আমাদের মেমরি অ্যালোকেশন এবং মেমরি ফ্রি হওয়ারও একটা উপায় দরকার। ঠিক সেই কারণে কিন্তু হিপ, এই যে পার্টিকুলার ডেটা স্ট্রাকচার, হিপ ডেটা স্ট্রাকচার, সেটা এসছে। হিপের মধ্যে আমরা ইন জেনারেল শুধুমাত্র কি স্টোর করতে পারি? অবজেক্ট স্টোর করতে পারি। ঠিক আছে? অবজেক্ট মানে হচ্ছে অবজেক্ট, অ্যারে, ফাংশনস, এই সমস্ত কিছু স্টোর করতে পারি। এক কথা ধরে নিন, যেগুলো প্রিমিটিভ নয় সেগুলো সব কিছু স্টোর করতে পারি। স্ট্যাকের ক্ষেত্রে যেমন জাভাস্ক্রিপ্ট আগে থেকে বুঝিয়ে যাচ্ছে যে এই যখন কোডগুলোকে ইন্টারপ্রেট করছে যে প্রত্যেকটা জিনিস কতটা সাইজ নিতে পারে এবং সেই অনুযায়ী, সেই অনুপাতে স্ট্যাকের মধ্যে তার সাইজগুলো ডিফাইন করা হচ্ছে। কিন্তু যখন আমরা হিপ নিয়ে কথা বলবো, হিপের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ওরকম নয়। হিপ যেহেতু একটা ডাইনামিক মেমরি অ্যালোকেশন, জাভাস্ক্রিপ্ট রান টাইমেই বুঝতে পারে যে কতটা মেমরি হিপের মধ্যে একটা পার্টিকুলার ভেরিয়েবলের জন্য বা একটা পার্টিকুলার অবজেক্টের জন্য তাকে অ্যালোকেট করতে হবে। আচ্ছা, এখানে আমরা রান টাইম বললাম। রান টাইমের পাশাপাশি কিন্তু কম্পাইল টাইম বলেও আরেকটা জিনিস আছে। তাহলে রান টাইম আর কম্পাইল টাইম, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কম্পাইল টাইম, কম্পাইলেশন মানে আমি যখন একটা প্রোগ্রাম লিখছি, আমি তো প্রোগ্রাম লিখছি সেই পার্টিকুলার প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সকে ফলো করে। কিন্তু আল্টিমেটলি ওই যে প্রোগ্রামটা, ওইটাকে কম্পাইল হয়ে
ফাইনালি মেশিনের বাইট কোডে পরিণত হতে হবে। তার কারণ হচ্ছে মেশিন কিন্তু 1001 বাইট কোডই বোঝে। মেশিন বোঝে না যে const age equals to 45 const age equals to 45 আল্টিমেটলি 1001 এ কি ইন্টারপ্রেট হবে সেটাই কিন্তু মেশিন বুঝবে। এই যে জিনিসটা এটা যে করছে সেটা এক ধরনের কম্পাইলার যেটা আছে। তার মানে হচ্ছে কম্পাইল টাইম মানে যখন আপনার সোর্স কোডটা কম্পাইল হয়ে একটা বাইট কোডে পরিণত হচ্ছে সেটা হচ্ছে কম্পাইল টাইম। এবার বাইট করে পরিণত হওয়ার পরে আপনি সেই সোর্স কোডটাকে আপনার ব্রাউজারে যে রান করছেন, রান করে যে আউটপুট পাচ্ছেন সেটা হচ্ছে রান টাইম, যখন ওটা রান হয়। হিপের ক্ষেত্রে যেটা হয়, অবজেক্টের রেফারেন্সের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে সমস্ত অ্যালোকেশনগুলো রান টাইমেই হয়। আর সেই জন্যই আমাদের কিন্তু যখন আমরা দেখব যে এক্সেপশন এবং এরর নিয়ে যখন আমরা কথা বলবো ফিউচার ভিডিওতে, কম্পাইলেশন টাইম এরর, রান টাইম এরর, এই যে কম্পাইলেশন টাইম, রান টাইম এই যে এররগুলো হয়, এখানে কিন্তু কিছু এরর মেমরি অ্যালোকেশনের জন্য হতে পারে এবং সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রান টাইম এরর হয়। সেগুলো আমরা দেখব। অলরাইট। এবারে আমরা একটু হিপ নিয়ে কথা বলি এবং স্ট্যাক আর হিপকে এই দুটো জিনিসকে একসাথে নিয়ে কথা বলি। একদম লেফট সাইডে যে কোডটা দেখতে পাচ্ছেন, সেই কোডটাকে যদি একটু ভালো করে দেখেন, দেখবেন যে প্রথমে একটা অবজেক্ট আছে যেটা হচ্ছে একটা এমপ্লয়ি অবজেক্ট। এখানে আছে কনস্ট এমপ্লয়ি, তার এমপ্লয়ের আইডি আছে, নাম আছে, স্যালারি আছে এবং একটা ডিপার্টমেন্ট আইডি আছে। তারপরে আমরা ডিক্লেয়ার করেছি একটা স্ট্রিং কোম্পানি নেম এবং তারপরে আরও একটা অবজেক্ট আছে যেটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের মধ্যে আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্টের লোকেশন আছে। আর যদি আরেকটা জিনিস ভালো করে ক্লোজলি দেখেন তাহলে দেখবেন যে এই এমপ্লয়ির মধ্যে যে ডিপার্টমেন্টের যে আইডিটা আছে সেটা কিন্তু এই পার্টিকুলার ডিপার্টমেন্টের আইডি। এটা শুধুমাত্র এই ডেটা দুটোকে রিলেট করার জন্য রাখা হয়েছে, আর কোনো সিগনিফিকেন্স নাই। এবারে তার নিচে আরেকটা ফাংশন আছে। ফাংশনটা কি আছে যে ফাইন্ড ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি, যেখানে যদি আমরা একটা এমপ্লয়ির অবজেক্টকে পাস করি তাহলে আমরা খুঁজে বার করতে পারবো যে তার ডিপার্টমেন্টের সমস্ত পরিচয় বা পরিচিতিটা কী। সেজন্য আমরা একটা ডিপার্টমেন্টস, ধরুন একটা অ্যারে আছে কোনো জায়গাতে, সেটার উপর দিয়ে ইটারেট করে আমরা এটা ট্রাই করছি যে এমপ্লয়ের মধ্যে যে ডিপার্টমেন্ট আইডি আছে সেটা যদি ডিপার্টমেন্টস অ্যারের মধ্যে কোনো ডিপার্টমেন্ট আইডির সাথে ম্যাচ করে তাহলে সেই পার্টিকুলার ডিপার্টমেন্টটাকে আমরা রিটার্ন করতে পারি। এইটুকুই ব্যাপার, তাহলে এই ফাংশনটা এই কাজ করবে। নেক্সট আমরা আরেকটা ভেরিয়েবল নিয়েছি যেটার নাম হচ্ছে অ্যানাদার ডিপার্টমেন্ট এবং সেটাকে আমরা ইকুয়াল করেছি ডিপার্টমেন্ট দিয়ে এই পার্টিকুলার অবজেক্টটাকে দিয়ে। তার মানে এখানে এই পার্টিকুলার অবজেক্টটা আমরা অ্যাসাইন করেছি আরও একটা ভেরিয়েবলে। তাহলে এখানে ১ টা ২ টো এবং ৩ জায়গাতে আমরা অবজেক্ট নিয়ে কাজ করেছি, এক জায়গাতে ফাংশন নিয়ে কাজ করেছি, আরেক জায়গাতে নরমাল একটা প্রিমিটিভ ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। তাহলে এই সিচুয়েশনে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কোনো ইন্টারভিউতে যে আপনি কি পারবেন এটাকে স্ট্যাক এবং হিপে ড্র করতে, যাতে কোথায় কী ধরনের মেমরি অ্যালোকেশন হচ্ছে এটা একটু বোঝানোর জন্য? এক্স্যাক্টলি সেই জন্যই কিন্তু এই ভিডিও, যাতে মেমরি অ্যালোকেশন, মেমরি ম্যানেজমেন্ট এই জিনিসটা আপনার কাছে একদম স্বচ্ছ হয়ে যায়। তো চলুন আমি এক এক করে এই ব্যাপারগুলোকে বোঝাই। জাভাস্ক্রিপ্ট, আমি আবার জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন হয়ে গেছি। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন একদম লাইন নাম্বার 1 থেকে শুরু করেছে এক্সিকিউশন করা। প্রথমে পেয়ে গেল একটা এমপ্লয়ি ভেরিয়েবল এবং দেখলো যে এমপ্লয়ি ভেরিয়েবলে আছে একটা অবজেক্ট। আচ্ছা, এমপ্লয়ি যেহেতু একটা ভেরিয়েবল, আমরা জানি সেই ভেরিয়েবলটা প্রথমে চলে যাবে হচ্ছে স্ট্যাকে। এইখানেই মজা। যখন ওই ভেরিয়েবলে একটা কোনো প্রিমিটিভ ভ্যালু অ্যাসাইন হচ্ছে, এই যে ভ্যালু অ্যাসাইন হচ্ছে এর জন্য কিন্তু হিপ দরকার নেই, কারণ এটা প্রিমিটিভ, এটা স্ট্যাকেই ম্যানেজ হচ্ছে। কিন্তু যখন এর ভ্যালু একটা অবজেক্ট, তখন জাভাস্ক্রিপ্ট চিন্তা করবে আচ্ছা এইটা তো একটা অবজেক্ট, একে তো আমি স্ট্যাকে ম্যানেজ করতে পারবো না। তাহলে আমার একটা হিপ লাগবে এবং হিপ এমন একটা মেমরি যেখানে সমস্ত মেমরির একটা ব্লক থাকে। আমি খুঁজবো যে কোন ব্লকটা এখন খালি আছে, ওই ব্লকে গিয়ে আমাকে এই পার্টিকুলার ভ্যালুটাকে সেভ করতে হবে। আবার ফিরে যাচ্ছি পুরোনো ভিডিওতে, যেখানে আমি পরিষ্কার দেখিয়েছিলাম যে স্ট্যাকের মধ্যে ভেরিয়েবল, সেখান থেকে রেফারেন্স টেনে নিয়ে একটা মেমরি অ্যাড্রেস হিপের মধ্যে, তার মধ্যে গিয়ে যে অবজেক্টের যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা স্টোর হচ্ছিল। স্ট্যাকে কি স্টোর হচ্ছিল? ওই যে ভ্যালু মেমরিতে যেখানে স্টোর হচ্ছে তার যে অ্যাড্রেস, তার রেফারেন্স ট্যাগে স্টোর হচ্ছিল। এক্স্যাক্টলি সেম জিনিসটাই কিন্তু এখানে হচ্ছে। এমপ্লয়ি এই একটা ভেরিয়েবল এখানে আছে। এমপ্লয়ি ভেরিয়েবলে কি আছে? এই যে হিপে একটা পার্টিকুলার লোকেশনে যেখানে এর ভ্যালু গিয়ে এই যে অবজেক্টটা গিয়ে স্টোর হচ্ছে, তার যে অ্যাড্রেস, তার অ্যাড্রেস একটা যেকোনো একটা মেমরি একটা নাম্বার হতে পারে। ধরুন XA01 সাম অ্যাড্রেস। সেই অ্যাড্রেসের যে রেফারেন্স, সেই রেফারেন্সটা কিন্তু এই এমপ্লয়ি থেকে এখানে থাকবে। ওকে? তাহলে প্রথমে এমপ্লয়ি এখানে চলে গেল। নেক্সট তো কোম্পানি নেম। তাহলে কোম্পানি নেম ইকুয়ালস টু ক্রিওভিস, যেটা মানে হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু ডাইরেক্টলি এখানে চলে আসলো। এর হিপের সাথে কোনো সম্পর্কই নেই। তারপরে দেখছে যে এখানে ডিপার্টমেন্ট আছে। তাহলে ডিপার্টমেন্ট যেহেতু এখানে আছে, ডিপার্টমেন্ট আবার এখানে ঢুকলো এবং ডিপার্টমেন্টের যে অবজেক্ট, সেই অবজেক্ট আবার হিপের অন্য একটা কোনো মেমরি লোকেশনকে অকুপাই করলো এবং এর যে মেমরি অ্যাড্রেস সেখানে হচ্ছে এইখান থেকে স্ট্যাক থেকে রেফার করা হচ্ছে। এক্সেলেন্ট! তাহলে ডিপার্টমেন্ট আমরা পেয়ে গেলাম।
ফাংশনের ক্ষেত্রে কী হবে? ফাংশনের যে ডেফিনিশন, সেই পার্টিকুলার ডেফিনিশন মানে ফাংশনের এই পুরো জিনিসটা আবার হিপের মধ্যে একটা মেমরি, একটা ফ্র্যাগমেন্ট বা মেমরির একটা যে অংশ সেখানে গিয়ে সেটা জড়ো হয়ে গেল এবং এর যে পার্টিকুলার ফাংশনের নেম, সেই ফাংশনের নামটা আমরা পেয়ে গেলাম হচ্ছে স্ট্যাকের মধ্যে এবং ও রেফার করছে সেই জায়গাতে যেখানে এই পার্টিকুলার ফাংশনের বডিটা স্টোর আছে। এইবারে লাস্ট যে জিনিসটা অ্যানাদার ডিপার্টমেন্ট, এইটা একটু ট্রিকি ব্যাপার। এইখানে কি হচ্ছে? এখানে দেখুন কি হচ্ছে। এখানে আমি কি করছি? অ্যানাদার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ডিপার্টমেন্ট। এখানে আমি বারবার করে বলেছি এর আগেও এবং আগের ভিডিওতেও যে যখন আমরা এই ধরনের জিনিস করি, আমরা কিন্তু অবজেক্টের ভ্যালুকে এখানে অ্যাসাইন করছি না। রাদার আমরা কি বলছি যে এখন অ্যানাদার ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট দুটো একই রেফারেন্সকে পয়েন্ট করবে যেখানে তার অবজেক্টের যে ভ্যালুটা, সেই অবজেক্টের ভ্যালুটা স্টোর আছে। কারেক্ট? এটা আমরা শিখেছি আগের ভিডিওতেও। তাহলে এক্সাক্টলি আমি যদি এখন অ্যানাদার ডিপার্টমেন্টকে console.log করি, এ তো আমাকে দেবেই সেম এই যে ডিপার্টমেন্টের ভ্যালু, এই ডিপার্টমেন্টের ভ্যালুটা। কিন্তু এটা কিভাবে হচ্ছে? এই ভ্যালুটা তো অলরেডি স্টোর ছিল মেমরির এই জায়গাতে। তাই নয় কি? আর এখন আমি যখন ডিপার্টমেন্টকে অ্যানাদার ডিপার্টমেন্ট করছি, তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট জানতো যে এই পার্টিকুলার অ্যাড্রেস, মেমরির অ্যাড্রেসটা কী এবং সেখানে পয়েন্ট করছিল। এইবারে অ্যানাদার ডিপার্টমেন্ট যখন ইকুয়ালস টু ডিপার্টমেন্ট হচ্ছে, অ্যানাদার ডিপার্টমেন্টও ওই পার্টিকুলার মেমরি অ্যাড্রেসটাকেই পয়েন্ট করবে। অলরাইট? সেইজন্য অ্যানাদার ডিপার্টমেন্টকে যদি আমরা console.log করি, তখন এই পার্টিকুলার মেমরি অ্যাড্রেসের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আমি পেয়ে যাব। তাহলে এই হলো আমার স্ট্রাকচার এখনো পর্যন্ত। মেমরি অ্যালোকেশনের স্ট্রাকচার। এইবারে যখন ধরুন আপনার প্রোগ্রামিংয়ে ভবিষ্যতে যখন ধরুন ফাইন্ড ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি এই পার্টিকুলার ফাংশনটা কল হচ্ছে, এখানে তো এটা ডিফাইন করা হয়েছে, এখানে ইনভোক করা হয়নি। ইনভোক করার জন্য আমাকে পরে কল করতে হবে। কল হচ্ছে এই এমপ্লয়ি অবজেক্টটাকে পাস করানো হচ্ছে, তখন কি হবে? তখন ফাইন্ড ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ি এই দুটো জিনিসের মেমরি ইউজ হবে। কারেক্ট? তার কারণ তখন জাভাস্ক্রিপ্ট কি করবে? জাভাস্ক্রিপ্ট গিয়ে ফাইন্ড ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি এই পার্টিকুলার রেফারেন্সের মেমরিতে যেটা স্টোর আছে তাকে তুলে এনে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার জন্য যে এমপ্লয়িটাকে পাস করা হয়েছে সেই এমপ্লয়িটাকে খুঁজে পেয়ে তার যে ভ্যালুটা তাকে নিয়ে আসবে, সেটাকে এখানে পাস করবে, এটা এক্সিকিউট হবে এবং এখান থেকে রিটার্ন হবে। রিটার্ন হওয়ার সাথে সাথে কী হবে? রিটার্ন হওয়ার সাথে সাথে ফাইন্ড ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি স্ট্যাক থেকে বেরিয়ে চলে যাবে। যখনই ফাইন্ড ডিপার্টমেন্ট অফ এমপ্লয়ি স্ট্যাক থেকে বেরিয়ে চলে গেল, তখনই জাভাস্ক্রিপ্টের অটোমেটিক কাজ শুরু হয়ে গেল। ভাই এ তো আর স্ট্যাকে নেই, তার মানে একে আর কেউ ইউজ করছে না। চলো এর যে মেমরি আমি অকুপাই করেছিলাম, একে আমি এবার ভ্যানিশ করে দিই। যাতে সেই মেমরিটা এখন খালি হয়ে যায়, অন্য কেউ এসে সেই মেমরিটাকে অকুপাই করতে পারে। দ্যাট ইজ গ্রেট। ফাংশনের ক্ষেত্রে হয়ে গেল। তাহলে এই এমপ্লয়ি অবজেক্টটার কী হবে? এমপ্লয়ি অবজেক্টের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম। যখনই আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন খুঁজে পাবে যে এই এমপ্লয়ি অবজেক্ট আর কোনো জায়গাতে ইউজ হচ্ছে না, তখন সেই এমপ্লয়ি অবজেক্টের জন্য যে মেমরি অকুপাই করা ছিল, সেই মেমরিটাকেও সে রিলিজ করে দেবে, যাতে সেই মেমরিটা অন্য কেউ ইউজ করতে পারে। কিন্তু এখানে সবথেকে মুখ্য প্রশ্ন একটা থেকে যাচ্ছে। মুখ্য প্রশ্ন হচ্ছে জাভাস্ক্রিপ্ট এত স্মার্ট হলো কী করে? ও কী করে বুঝতে পারছে যে এখন এই এমপ্লয়ি অবজেক্টটাকে ইউজ করা হচ্ছে না? এইজন্যেই কিন্তু আমরা গার্বেজ কালেকশন বলে একটা যে টপিক, জাভাস্ক্রিপ্টে হোক এবং যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক, সেই গার্বেজ কালেকশন টপিককে নিয়ে এবার আমরা আলোচনা করব। যে গার্বেজ কালেকশন জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি কিভাবে গার্বেজ কালেকশন করে? গার্বেজ মানে কি? নোংরা, ময়লা নোংরা। ওই যে বাড়ি, বাড়ি সকালে আসে ময়লা ক্লিন করে নিয়ে যায়। ভাবুন ওইরকম জাভাস্ক্রিপ্ট কি করে? যে তার যে মেমোরির যে ক্ষেত্র, তার ক্ষেত্র হচ্ছে স্ট্যাক আর হিপ। এই দুটো ক্ষেত্রে গিয়েই সে দেখে যে আচ্ছা স্ট্যাকের মধ্যে কিছু আছে? নাই। সেই জিনিসটা যদি নাই, ওকে ক্লিন করে দাও, ঝাড়ু মেরে দাও। হিপের মধ্যে গিয়ে কোনো একটা ভাবে ও বুঝতে পারে যে এই জিনিসটা আর কাজে লাগছে না। কিভাবে বুঝতে পারে? তার জন্য ২-৩ রকমের প্রসেস আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যখনই ও বুঝতে পারে যে জিনিসটা কাজে লাগছে না, ওকে ঝাড়ু মেরে ওখান থেকে বাইরে বার করে দাও। জায়গাটাকে খালি করে দাও, ফাঁকা করে দাও যাতে অন্য কেউ এসে সেখানে বসতে পারে। এইটাই হচ্ছে গার্বেজ কালেকশনের মেইন কাজ। জাভাস্ক্রিপ্ট মেমরির লাইফ সাইকেল। তার মধ্যে ৩ টে জিনিস আমরা শিখেছি, একটা অ্যালোকেশন, আরেকটা ইউসেজ, আরেকটা রিলিজ। এই রিলিজের ব্যাপারটা কিন্তু একটু ট্রিকি। তার কারণ হচ্ছে এখানেই জাভাস্ক্রিপ্ট তার যত কিছু অটোমেটিক ব্যাপার-স্যাপার ইউজ করে। কি করে এখানে? এখানে যখনই ও দেখতে পায় যে এই পার্টিকুলার ভেরিয়েবলটা আর কোনো জায়গাতে ইউজ হচ্ছে না, তখন সে তার মেমরিকে রিলিজ করে। এই যে অটোমেটিক মেমরিটাকে রিলিজ করার একটা ব্যাপার, এই জিনিসটাকে আমরা একটু ভালো করে বুঝতে চাই এই কারণেই, যাতে এই জিনিসটার মাধ্যমে আমরা যেখানে, যেখানে মেমরি লিক হতে পারে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা একটু সজাগ থাকব। এই পুরো ব্যাপারটাকে আমরা জানি, আমরা অলরেডি ডিসকাস করেছি, বলে হচ্ছে গার্বেজ কালেকশন। তাহলে এই যে গার্বেজ কালেকশন, এই জিনিসটা কী, কী জিনিসের উপর ডিপেন্ড করে? জেনারেলি জাভাস্ক্রিপ্ট কিছু অ্যালগরিদম ইউজ করে। সেই অ্যালগরিদমগুলোর কী, কী নাম আছে? যেমন একটা নাম হচ্ছে কাউন্ট রেফারেন্স বা রেফারেন্স কাউন্টিং।
রেফারেন্স কাউন্টিং বা কাউন্টিং রেফারেন্সের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে যে এই পার্টিকুলার ভেরিয়েবলের জন্য মেমরিতে আর কিছু রাখার দরকার নেই। তার কারণ হচ্ছে এই পার্টিকুলার ভেরিয়েবলের মেমরির যে রেফারেন্স ছিল সেই রেফারেন্স আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা, অনেক টেকনিক্যাল কথা, এবার বুঝিয়ে বলি। যেমন এইখানেই যখন এই পার্টিকুলার ফাংশনটা এক্সিকিউট হয়ে বেরিয়ে গেল, স্ট্যাকে জিনিসপত্র ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড। তখন জাভাস্ক্রিপ্ট স্ট্রেট ওয়েতে গিয়ে কিন্তু এর যে মেমরি অ্যালোকেট করা ছিল সেটাকে ফ্রি করে দেবে। ট্রিকি পার্ট হচ্ছে এমপ্লয় এই পার্টিকুলার অবজেক্টকেও কখন করবে? তখনই করবে যখন এমপ্লয়ি এই পার্টিকুলার অবজেক্টের যে মেমরি অকুপাইড যে জায়গাটা আছে তার রেফারেন্স যেখানে আছে স্ট্যাকে, যদি তার রেফারেন্সের যে ভেরিয়েবলটা যদি তার এই যে রেফারেন্সটা স্ট্যাকে অলরেডি থেকে থাকে, তাহলে ও এখানে কোনোভাবেই এটাকে রিমুভ করতে পারবে না। কিন্তু যখনই ও দেখবে যে একে আর কেউ রেফার করছে না কোনো জায়গা থেকে, তখন কিন্তু ও বুঝতে পারবে যে আচ্ছা, একে তো আর কেউ রেফার করছে না কোনো জায়গা থেকে, তাহলে আমি একে এখান থেকে রিমুভ করে দিতে পারি এবং আমি এর যে মেমরিটা, এই মেমরিটাকে অ্যাভেলেবেল করতে পারি অন্য কোনো জিনিসের ইউজেজ থেকে। তো সেই কারণে যে রেফারেন্স কাউন্টিং যে অ্যালগরিদম সেটা কিভাবে কাজ করে, যে হিপের মধ্যে যে সমস্ত মেমরিগুলো এখন অকুপাই করে আছে সেখানে ও দেখতে চায় যে কতগুলো এরকম অ্যারো ওর দিকে পয়েন্ট করে আছে। যতগুলো অ্যারো এরকম পয়েন্ট করে আছে ওর দিকে, তার মানে ততগুলো রেফারেন্স অলরেডি রয়ে গেছে। যদি ওই রেফারেন্সগুলো থাকে, তার মানে হচ্ছে ওই পার্টিকুলার মেমোরিটাকে কোনোভাবেই ও ক্লিন করবে না। যদি কোনো রেফারেন্স না থাকে, তার মানে হচ্ছে রেফারেন্সের কাউন্ট যদি 0 হয়, তাহলে কিন্তু ও ওটাকে রিমুভ করতে পারবে। প্রথমে আমরা যখন এই প্রোগ্রামটাকে পড়লাম এবং প্রোগ্রামটাকে পড়ে ভাবছি যে স্ট্যাকটা কীরকম হচ্ছে এবং তার হিপটা কীরকম হচ্ছে, সেখানে আপনারা দেখতে পারেন যে এই মেমোরিতে অলরেডি একটা রেফারেন্স আছে। তার মানে এটাকে আর ফ্রি করা চলবে না এখন। এখানে দুখানা রেফারেন্স আছে, রেফারেন্স কাউন্ট যদি অ্যালগরিদম আমি ইউজ করি, ১ টা ২ টো, ফ্রি করা চলবে না। এখানে একটা রেফারেন্স আছে, ফ্রি করা চলবে না। তারপরে দেখুন, যখন এই লাইনটা এক্সিকিউট হয়ে বেরিয়ে নেক্সট লাইনে আসলো এবং তারপরে ধরুন যে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকেও আমি এক্সিকিউট করে দিয়েছি। যখনই ফাংশনটাকে আমি এক্সিকিউট করে দিয়েছি, তখন কিন্তু কি হলো? তখন আমি দেখতে পেলাম যে এই পার্টিকুলার জিনিসটা স্ট্যাক থেকে বেরিয়ে গেল। যখনই স্ট্যাক থেকে বেরিয়ে গেল, এর রেফারেন্সটা তখন আর থাকছে না। তার মানে হচ্ছে এই মেমোরিতে কোনো ইনকামিং অ্যারো আর নেই। তার মানে এই মেমোরিতে কোনো আর রেফারেন্স নেই। তাহলে এটাকে খালি করে দেওয়া যায়। সিমিলারলি যখন এমপ্লয়ির কাছে আসবে, যখন এইগুলো সব এক্সিকিউট হয়ে এক করে বেরিয়ে চলে আসবে, এমপ্লয়িও যখন বেরিয়ে চলে আসবে, তখন কিন্তু এই পার্টিকুলার মেমোরিতে আর কিছু পয়েন্ট করে নেই। তার মানে হচ্ছে এই মেমোরি ফ্রি করে দেওয়া যায়, তার কারণ হচ্ছে এখানে কোনো ইনকামিং রেফারেন্স নেই। এইটা হচ্ছে একটা পদ্ধতি এবং এই পদ্ধতিটাকে সার্থক করার জন্যই আমরা কিন্তু কোনো সময়ে এরকম করতে পারি যে কোনো অবজেক্ট যে ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করেছি, সেই ভেরিয়েবলটা যদি কাজে না লাগে, আমরা এক্সপ্লিসিটলি সেটাতে ইকুয়ালস করে নাল হিসাবে রাখতে পারি। নাল করলে তার অর্থ এটাই যে আমি ইনটেনশনালি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুকে বলে দিয়েছি যে সেই ভেরিয়েবলের আর কোনো রেফারেন্স বা কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সে একদম মজা নিয়ে ওই পার্টিকুলার ভেরিয়েবলের জন্য যে মেমরি অ্যালোকেট করা ছিল সেটাকে সাথে ফ্রি করে দেবে। এই যে জিনিসটা, এটাকে বলা হয় ম্যানুয়ালি গার্বেজ কালেকশনের জন্য জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে পুশ করা। আপনি জানেন যে আপনার ওই পার্টিকুলার যে ভেরিয়েবল এমপ্লয়ি সেটার কাজ হয়ে গেছে কোনো জায়গাতে, পরবর্তী ক্ষেত্রে আপনি এমপ্লয়ি ইকুয়ালস টু নাল করে দিলেন। যখনই এমপ্লয়ি ইকুয়ালস টু নালে আসলো, তখন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আর কোনো চিন্তাভাবনা করবে না। এমপ্লয়ির জন্য যে পার্টিকুলার মেমরি লোকেশনে অ্যাসাইন করা ছিল, সেই পার্টিকুলার মেমরি লোকেশনটাকে অটোমেটিক্যালি ফ্রি করে দেবে। কিন্তু এখানে পয়েন্ট আছে। এমপ্লয়ি ইকুয়ালস টু নাল করার পরে আপনি যদি এমপ্লয়ের কিছু জিনিসকে অ্যাক্সেস করতে চান, আপনি কিন্তু এক্সেপশন পান। যে এমপ্লয়ি অলরেডি নাল হয়ে গেছে। অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ যেমন জাভাতে আপনি নাল পয়েন্টার এক্সেপশন পান। এটার মানে কি? তার মানে হচ্ছে এমপ্লয়ি যখনই আপনি নাল করে দিয়েছেন, ওর তো মেমরিকে উড়িয়ে দিয়েছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন। এইবারে ওর মেমরিতে আর কিছু নেই। ওর মেমরিতে না আছে আইডি, না আছে নেম, না স্যালারি, না ডিপার্টমেন্ট আইডি। তারপরে যদি আপনি ইএমপি বা এমপ্লয়ি ডট নেম করতে চান, ও তো নাম খুঁজে পাবে না মেমরিতে। তখনই কিন্তু ওটাকে নাল পয়েন্টার এক্সেপশন বা ওই জাতীয় এক্সেপশন আপনি পাবেন। অলরাইট? তাহলে আমরা বুঝলাম যে কিভাবে এটা হচ্ছে যে রেফারেন্স কাউন্টিং অ্যালগরিদম যেটা, আমরা মেমরির প্রত্যেকটা ব্লকে গিয়ে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন দেখছে যে কতগুলো রেফারেন্স ওর কাছে ইনকামিং আছে। ততগুলো রেফারেন্স যতক্ষণ না পর্যন্ত 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত ও এটাকে কখনোই ফ্রি করবে না। এটা একটা বেসিক অ্যালগরিদম। কিন্তু এই অ্যালগরিদমটা সবসময় কাজে লাগে না। একটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দেখি। আগের যে কোডটা, সেই কোডটাকেই আরেকটু জটিল করা হয়েছে। কি করা হয়েছে এখানে? এখানে একটা এমপ্লয়ির অবজেক্ট আছে। এমপ্লয়ি অবজেক্ট মানে আগের মতনই আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট আইডি, নো চেঞ্জ। এখানে ডিপার্টমেন্ট আছে। ডিপার্টমেন্টে আগের মতনই নেম, আইডি, নেম, লোকেশন এগুলো আছে। কিন্তু তার পাশাপাশি
আমরা অ্যাড করেছি আরেকটা প্রপার্টি এই পার্টিকুলার অবজেক্টে, যেটার নাম হচ্ছে সোশ্যালস। এবং সোশ্যালসের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সোশ্যালসের যে ভ্যালুটা সেটা আরেকটা অবজেক্ট। তার মানে ডিপার্টমেন্টের মধ্যে এখন সোশ্যালস আছে। সোশ্যালস মানে ওর যে সোশ্যাল হ্যান্ডেলগুলো, সেটা এক্সের হ্যান্ডেল হোক, গিটহাবের হ্যান্ডেল হোক, ফেসবুকের হোক, এরকম ব্যাপার। তারপরে যথারীতি এই যে অ্যানাদার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ডিপার্টমেন্ট, এটা তো ছিলই। তারপরে আমি ডিপার্টমেন্টকে নাল করেছি, অ্যানাদার ডিপার্টমেন্টকে নাল করেছি এক্সপ্লিসিটলি। ঠিক আছে? তাহলে এইটার যে এক্সিকিউশনটা সেটা আমরা এবার চিন্তা করি। প্রথমে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন, আবার আমি এমপ্লয়িকে দেখলাম, ঢুকাই দিলাম। ডিপার্টমেন্টকে দেখলাম, ডিপার্টমেন্টকে ঢুকাই দিলাম, তার মেমোরি এখানে অ্যালোকেট করে দিলাম। কিন্তু যখনই মেমোরি অ্যালোকেট করতে গিয়েছি তখন দেখছি যে ভাই এর ভিতরে তো আবার সোশ্যালস আছে। সোশ্যালসও একটা অবজেক্ট। তার মানে সোশ্যাল যখন একটা অবজেক্ট, সাব অবজেক্ট, তার মানে এইটার জন্য আবার আমার আলাদা করে মেমোরি অ্যালোকেট করা লাগবে। সেই জন্য আবার সোশ্যালসের জন্য আলাদা করে মেমোরি অ্যালোকেট করে এই সোশ্যালস থেকে রেফারেন্স নিয়ে এই পার্টিকুলার মেমোরিতে লাগিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনাদের মেমোরি ম্যানেজমেন্ট জিনিসটাকে বুঝতে হবে। এখানে অ্যালোকেশন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড না। আর এখানে কিন্তু হিপ ডাইনামিক। তার কারণ হচ্ছে এই লাইন আসার আগে, এই লাইন এক্সিকিউট করার আগে জাভাস্ক্রিপ্টের কোনো ধারণাই ছিল না যে এই ডিপার্টমেন্টের জন্য ও দুখানা মেমোরি লোকেশন লাগবে। এখানে কিন্তু ডাইনামিক ব্যাপারটা আসছে। যখন এই জিনিসটাকে এক্সিকিউট করতে যাচ্ছে তখনই ওর কাছে কিন্তু ধারণা আসছে এখানে দুখানা মেমোরি লোকেশন লাগবে, একটা ডিপার্টমেন্টের জন্য আর একটা ডিপার্টমেন্টের মধ্যে যে সোশ্যালস আছে তার জন্য। তার কারণ হচ্ছে ভবিষ্যতে কেউ যদি ডিপার্টমেন্ট ডট সোশ্যালস করে তাকে অন্য একটা মেমোরি লোকেশনে যেখানে সোশ্যালসের এই যে অবজেক্টটা স্টোর আছে সেটা তুলে নিয়ে এসে দেখাতে হবে। তাহলে সেই জন্য এই ডিপার্টমেন্ট পয়েন্ট করছে হচ্ছে ডিপার্টমেন্টের এইটাকে, এবং এখান থেকে সোশ্যালসের যে রেফারেন্স সেটা পয়েন্ট করছে আরেকটা মেমোরি লোকেশনে যেখানে সোশ্যালসের অবজেক্ট ভ্যালুটা স্টোর আছে, মাথায় রাখবেন। তাহলে হয়ে গেল ডিপার্টমেন্ট। লেট অ্যানাদার ডিপার্টমেন্ট ইকুয়ালস টু ডিপার্টমেন্ট, তার মানে এই দুটো একই রেফারেন্সকে পয়েন্ট করবে এখন, সেই জন্য অ্যানাদার ডিপার্টমেন্টও এই ডিপার্টমেন্টকেই পয়েন্ট করছে। এখানেও কিন্তু আপনি যখনই ভেবে দেখুন, আপনার কাছে যদি পিকচার একবার মাথার মধ্যে চলে আসে কত ইজি ব্যাপার। যখন আপনি অ্যানাদার ডিপার্টমেন্ট ডট সোশ্যাল করবেন তখন এই অ্যানাদার ডিপার্টমেন্ট চলে যাবে এর যে রেফারেন্স মেমোরি অ্যাড্রেসের রেফারেন্সটাকে ধরে এই পার্টিকুলার মেমোরি রেফারেন্সে, ডট সোশ্যালে আছে তার পার্টিকুলার মেমোরি রেফারেন্স যেখানে এই অবজেক্টটা স্টোর আছে, সে চলে যাবে এইখানে, আপনাকে এই ভ্যালুটা তুলে এনে দিয়ে দেবে। হলো? বোঝা গেল? এইবারে আমি একটু চালাকি করছি। আমি ডিপার্টমেন্টস ইকুয়ালস টু নাল করলাম। ডিপার্টমেন্ট ইকুয়ালস টু নাল আমি যেই দিয়েছি, তখনই এই যে মেমোরি, এই মেমোরি কী হবে? এই মেমোরি কিন্তু গায়েব হওয়ার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে এখন আমাদের স্মার্ট বয় জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন চলে এসছে। এসে সে গার্বেজ কালেকশনের লজিক লাগাচ্ছে। আচ্ছা, ম্যানুয়ালি তো গার্বেজ কালেকশন হচ্ছে কারণ ইকুয়ালস টু নাল তো করেছে। ইকুয়ালস টু নাল যখনই করার চেষ্টা করছে, তখন সে এইটাকে উড়ানোর চেষ্টা করবে। এইটাকে যখন সে উড়ানোর চেষ্টা করবে তখন কিন্তু সে একটা প্রবলেম পাবে। কি প্রবলেম পাবে? যে এই রেফারেন্স তো সে ডিপার্টমেন্ট ইকুয়ালস টু নাল করে দিল। অ্যানাদার ডিপার্টমেন্ট নাল, এইটাও সে ডিপার্টমেন্ট ইকুয়ালস টু নাল করে দিল। তার মানে এই জিনিসটা উড়ে গেল। এই জিনিসটা উড়ে গেল। এবং তারপরের লাইনে হয়তো এমপ্লয়িও চলে গেল, এই জিনিসটা উড়ে গেল। কিন্তু এইটা উড়ে যাওয়ার পরে এই জিনিসটাও হয়তো চলে গেল, ফাঁকা হয়ে গেল। এটাকে আমি উড়িয়ে দিই আপাতত। ফাঁকা হয়ে গেল। কিন্তু এত কিছু হওয়ার পরেও এটাকে উড়িয়ে দিই, এটাকে উড়িয়ে দিই, এটাকে উড়িয়ে দিই। এই যে স্টেট, এই স্টেটে আসার পরেও আমি দেখতে পাচ্ছি যে আমার এই পার্টিকুলার অবজেক্ট থেকে এখনও একটা রেফারেন্স এই পার্টিকুলার অবজেক্টে আছে। স্ট্যাক থেকে রেফারেন্স না থাকলেও হিপের মধ্যেই আমার এইখান থেকে এখানে রেফারেন্স আছে। তার মানে আমার যে রেফারেন্স কাউন্টিং যে অ্যালগরিদম ছিল, সেই রেফারেন্স কাউন্টিং অ্যালগরিদম এইবার একটু মার খাচ্ছে। তার কারণ হচ্ছে ওই অ্যালগরিদম দিয়ে কিন্তু আমি এইটা বা এইটা দুটোর মধ্যে একটাকেও আর তুলে আনতে পারছি না। ঠিক আছে? আরও একটা বিশেষ সিচুয়েশন আসতে পারে যেখানে আপনার অবজেক্টের মধ্যে সার্কুলার ডিপেন্ডেন্সি থাকতে পারে। সার্কুলার ডিপেন্ডেন্সি জিনিসটা কি সেটা একবার বুঝিয়ে বলি। আপনারা যে কোডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে দেখুন সার্কুলার বলে একটা ফাংশন আছে। সেই ফাংশনের মধ্যে আমার দুটো অবজেক্ট আছে। একটা হচ্ছে এমপ্লয়ি অবজেক্ট, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অবজেক্ট। এমপ্লয়ির মধ্যে আমি একটা প্রপার্টি অ্যাড করছি ডট লিঙ্ক বলে, এবং সেখানে আমি অ্যাড করছি ডিপার্টমেন্ট ভ্যালু হিসাবে। ডিপার্টমেন্টটা কি? আরেকটা অবজেক্ট। ডিপার্টমেন্টের মধ্যে আমি লিঙ্ক বলে একটা প্রপার্টি অ্যাড করছি, সেখানে আমি অ্যাসাইন করছি এমপ্লয়ি অবজেক্ট। মানে ব্যাপারটা যদি একটু ভেবে দেখেন, এমপ্লয়ির মধ্যে ডিপার্টমেন্ট যাচ্ছে, ডিপার্টমেন্টের মধ্যে এমপ্লয়ি যাচ্ছে। এটা কিন্তু একটা সার্কুলার ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছে। এমপ্লয়ির মধ্যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের মধ্যে এমপ্লয়ি আছে। এবং তারপরে আমি সার্কুলারকে কল করছি, করে সার্কুলারকে এক্সিকিউট করে দিচ্ছি। এবার সার্কুলার যখন এক্সিকিউট হয়ে যাচ্ছে বা সার্কুলার এক্সিকিউট হওয়ার পরে যখনই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এই পার্টিকুলার ফাংশনকে দেখছে, ও প্রথমে এখানে সার্কুলারকে ঢোকাবে। সার্কুলারকে ঢোকানোর পরে আমরা জানি কি হয়, ফাংশন এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে যখনই ফাংশন কল হবে। তাহলে ফাংশন এক্সিকিউশন কনটেক্সট মানে সে ফাংশনের ভিতরে যাবে এবং তার ভিতরে লাইনগুলোকে এক এক করে এক্সিকিউট করা শুরু করবে। করে এখানে প্রথমে পারবে ইএমপি ইকুয়ালস টু অবজেক্ট। তাহলে এখানে ইএমপি চলে আসবে, এখানে ইএমপির অবজেক্ট, এখানে একটা অ্যারো চলে আসবে।
আমি অ্যারেগুলো ইচ্ছা করে আঁকিনি, কারণ আমি চাই আপনি আমার সাথে এবার ভিজুয়ালাইজ করুন, কারণ আমরা ৩-৪ টে এক্সাম্পল অলরেডি দেখেছি। তারপরে ডিপার্টমেন্ট আসলো, ডিইপিটি এখানে চলে আসলো। এটা ডিইপিটির মেমরি লোকেশন, ডিইপিটি থেকে অ্যারো এইখানে চলে আসলো। হয়ে গেল। এবার ইএমপি ডট লিঙ্ক ডিইপিটি, তার মানে হচ্ছে ইএমপির মধ্যে ডট লিঙ্ক বলে একটা প্রপার্টি তৈরি হলো, যেটা পয়েন্ট করছে ডিপার্টমেন্টকে। তারপরে ডিইপিটি ডট লিঙ্ক ইকুয়ালস টু ইএমপি, মানে ডিপার্টমেন্টের মধ্যে আরেকটা প্রপার্টি তৈরি করছি যেটা পয়েন্ট করছে ইএমপিকে। অলরাইট? তাহলে এইখান থেকে একটা অ্যারো আছে, এইখান থেকে একটা অ্যারো আছে, দুটোর মধ্যে দুটো অ্যারো আছে। গ্রেট! এবারে যখনই আমি সার্কুলারকে এক্সিকিউট করে বেরিয়ে যাচ্ছি, মানে যখনই এই লাইনটা চলে আসে, সার্কুলার যখন এক্সিকিউট হয়ে বেরিয়ে যাচ্ছে, সার্কুলার তো স্ট্যাক থেকে যাবেই, প্লাস সার্কুলারের মধ্যে যে সমস্ত লোকাল ভেরিয়েবলগুলো ক্রিয়েট করা হয়েছিল সেগুলো আস্তে আস্তে স্ট্যাক থেকে সব চলে যাবে। তার মানে যে ইএমপির যে রেফারেন্স ছিল সেই রেফারেন্সটা মুছে যাবে, ডিইপিটির যে রেফারেন্সটা ছিল সেই রেফারেন্সটা মুছে যাবে। সব কিছু মুছে গেল, কিন্তু এই যে রেফারেন্স দুটো ছিল, এই দুটো রেফারেন্স কিন্তু এখনও রয়ে গেছে। তার কারণ হচ্ছে আমাদের রেফারেন্স কাউন্টিং অ্যালগরিদমের মাধ্যমে আমাদের স্ট্যাক থেকে এখানে আর কিছু পয়েন্ট করছে না, ইনকামিং কোনো পয়েন্টার নেই, কিন্তু নিজেদের মধ্যে সার্কুলার ডিপেন্ডেন্সি রয়ে গেছে। তার মানে এটাও আর একটা সিনারিও যেখানে আপনার যে রেফারেন্স কাউন্টিং যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটা ফেল করে যাচ্ছে। আর ঠিক এই কারণেই আরেকটা অ্যালগরিদম যেটা ইউজ হয় সেটার নাম হচ্ছে মার্ক অ্যান্ড সুইপ অ্যালগরিদম। তো চলুন আমরা এবার মার্ক অ্যান্ড সুইপ অ্যালগরিদম নিয়ে বুঝি। মার্ক অ্যান্ড সুইপ যে অ্যালগরিদমটা আছে ওটা অনেকটাই রেফারেন্স কাউন্টিং অ্যালগরিদমের মতো, শুধুমাত্র একটা ডিফারেন্স যেটা, সেটা আমরা রেফারেন্স কাউন্টিং অ্যালগরিদমে কি দেখছিলাম, যে প্রত্যেকটা যে মেমরি লোকেশনে সেখানে কোনো ইনকামিং রেফারেন্স আছে কিনা। ইনকামিং রেফারেন্স কোথা থেকে দেখছিলাম? সাধারণত যে সমস্ত ভেরিয়েবলসগুলো ইউজ হচ্ছে সেগুলো থেকে দেখছিলাম, সেজন্য আমরা স্ট্যাক থেকে দেখছিলাম। কিন্তু মার্ক অ্যান্ড সুইপ যে অ্যালগরিদমটা আছে সেটা দেখে হচ্ছে যে প্রত্যেকটা মেমরি লোকেশন যেগুলো অকুপায়েড আছে সেগুলো রুট অবজেক্ট থেকে রিচেবল কিনা। রুট অবজেক্ট মানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, মানে ব্রাউজারের ক্ষেত্রে রুট অবজেক্ট হচ্ছে উইন্ডো অবজেক্ট, আবার নোডের ক্ষেত্রে রুট অবজেক্ট হচ্ছে গ্লোবাল অবজেক্ট। তাহলে মার্ক অ্যান্ড সুইপ অ্যালগরিদম দেখবে যে যে সমস্ত মেমরিগুলো অকুপায়েড আছে সেগুলো উইন্ডো অবজেক্ট থেকে রেফার্ড কিনা। আপনারা যদি এখানে দেখেন যে ডিইপিটি সমস্ত কিছু বেরিয়ে গেছে এখানে, এই ডিইপিটি হোক কিংবা ইএমপি হোক, এগুলো কিন্তু কখনোই উইন্ডো অবজেক্ট থেকে রেফার্ড না। তার কারণ হচ্ছে দুটোই, ডিইপিটি আর ইএমপি তৈরি হয়েছিল ফাংশনসের মধ্যে। এটা ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে ছিল। এখানে ইএমপিকে আমি দিস ডট ইএমপি দিয়ে তৈরি করিনি, বা ইএমপি বাইরেও কোনো জায়গাতে ক্রিয়েট হয়নি, বা ইএমপি উইদাউট var const এবং let দিয়েও তৈরি হয়নি। ইএমপি তৈরি হয়েছে ফাংশনসের মধ্যে, কনস্ট দিয়ে, ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে। তো যখন ফাংশনটা এক্সিকিউট হয়ে বেরিয়ে গিয়েছে, তার মানে এগুলোর আর কোনো অস্তিত্ব নেই আমাদের যে রুট অবজেক্ট উইন্ডো, তার পরিপ্রেক্ষিতে। সেই জন্য যদি এবার জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন মার্ক অ্যান্ড সুইপ অ্যালগরিদম লাগায়, ও এইভাবে মার্ক করা শুরু করবে যে কোন কোন মেমরি লোকেশন, অকুপাইড মেমরি লোকেশন উইন্ডো অবজেক্ট থেকে রেফারেন্সড আছে, উইন্ডো থেকে শুরু হবে, সেখান থেকে রেফারেন্স আছে। যদি উইন্ডো থেকে রেফারেন্স না পায়, তাহলে সাথে সাথে ও কী করে দেবে, সেই পার্টিকুলার মেমরি লোকেশনটাকে কিন্তু ও করে দেবে খালি। ঠিক আছে? তো এইটা হচ্ছে সেকেন্ড অ্যালগরিদম, যে সেকেন্ড অ্যালগরিদমের মাধ্যমে গার্বেজ কালেকশন কাজ করে, এবং এটার নাম হচ্ছে মার্ক অ্যান্ড সুইপ অ্যালগরিদম। এবার দেখুন একটা জিনিস আপনাদের বলে রাখি, জাভাস্ক্রিপ্ট অটোমেটিক গার্বেজ কালেকশন করছে। ও নিজস্ব কিছু অ্যালগরিদম লাগাচ্ছে, কাজে লাগিয়ে এই জিনিসগুলোকে করছে। অফকোর্স আমরা নিজে থেকে নালকে সেট করতে পারি এক্সপ্লিসিটলি, এবং নালকে যদি আমরা সেট করি সেক্ষেত্রে আমরা কিছুটা ম্যানুয়ালি হেল্প করি, কিন্তু বাকি কাজ কিন্তু অটোমেটিক করে নিচ্ছে। এইবার যেহেতু এখানে অটোমেটিক গার্বেজ কালেকশন হচ্ছে, অটোমেটিক গার্বেজ কালেকশন কীভাবে হয়? ওই জিনিসটাকে বলা হয় স্টপ দ্য ওয়ার্ল্ড গার্বেজ কালেকশন। মানে বাকি যা কিছু করছি সব কিছু স্টপ করে আমি আগে গার্বেজ কালেক্ট করি, তারপরে আবার বাকি জিনিস আমি রিজিউম করি, এবং এই গার্বেজ কালেকশন জিনিসটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। সেক্ষেত্রে যেহেতু অটোমেটিক করছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে যেখানে গার্বেজ কালেক্ট করা উচিত ছিল না, মানে মেমরি এখান থেকে ফ্রি করা উচিত ছিল না, সেখানে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিন্তু মেমরিকে ফ্রি করে দিয়েছে। এবং এই যে জিনিসটা তার অপোজিটও হতে পারে, মানে যেখানে আমার মেমরি ফ্রি হওয়া উচিত ছিল সেখানে গার্বেজ কালেক্টর কখনোই পৌঁছাতে পারেনি তার কারেন্ট অ্যালগরিদম দিয়ে, এবং সেখানে কিন্তু সেই জায়গাকার মেমরিটা তখনও ফ্রি হয়নি। এই যে সেকেন্ড যে ভার্সনটা, যেখানে মেমরি ফ্রি হওয়া উচিত ছিল কিন্তু মেমরি ফ্রি হয়নি, এই ভার্সনটার জন্য কিন্তু যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় মেমরি লিক। তাহলে মেমরি লিক এই জিনিসটা কি? মেমরি লিক হচ্ছে যে একটা মেমরি অ্যালোকেশন, এই যে মেমরি অ্যালোকেশন যেটা ইউজেজ হচ্ছে বা হচ্ছে না, ইরেসপেক্টিভ অফ দ্যাট, জাভাস্ক্রিপ্ট কখনোই সেটাকে রিকভার করতে পারেনি এবং কখনোই রিলিজ করতে পারেনি। যদি এই সিচুয়েশনটা হয় তাহলে তাকে বলা হয় মেমরি লিক। মেমরি লিকের সংজ্ঞা হলো যখন জাভাস্ক্রিপ্ট কোনো একটা ভেরিয়েবলের মেমরিকে অ্যালোকেট করছে,
যে পরিস্থিতিতে সে তার মেমোরিকে ফিরিয়ে নিতে পারবে না, সেই পরিস্থিতিকে বলা হচ্ছে মেমোরি লিক। কারণ হচ্ছে মেমোরি ওখান দিয়ে লিক করা শুরু করেছে। কারণ মেমোরিটা আর কোনো কাজে আসছে না। তাহলে এই মেমোরি লিক যখন আমার কাছে হচ্ছে, তখন আমি কি করতে পারি? অফকোর্স জাভাস্ক্রিপ্ট অটোমেটিক মেমোরি অ্যালোকেট করছে এবং অটোমেটিক মেমোরিকে ফ্রি করে দিচ্ছে। আমি অ্যাজ এ প্রোগ্রামার যখন প্রোগ্রাম লিখছি, আমিও কিছু জিনিস কিন্তু করতে পারি বা কিছু জিনিসের খেয়াল রাখতে পারি, যাতে জাভাস্ক্রিপ্টের যে অটোমেটিক গার্বেজ কালেক্টর আছে বা অটোমেটিক মেমোরি অ্যালোকেটর আছে, সেটাকে আমি একটু হেল্প করে দিতে পারি। তার মানে আমি প্রোগ্রাম কখনোই এমনভাবে লিখব না, যাতে শিওর শট জাভাস্ক্রিপ্টই ট্রিকি হয়ে যায়, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনই ট্রিকি হয়ে যায়। সে মেমোরি অ্যালোকেট করল এবং সেই মেমোরিটাকে কখনো ফেরত পেল না। কিছু এক্সাম্পল দেখি এটার। আমার স্ক্রিনে একটা কোড এক্সাম্পল দেখাচ্ছি। যেখানে আমি একটা নেম বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি এবং তাতে একটা ভ্যালু অ্যাসাইন করেছি আমার নাম। আবার var দিয়ে আরেকটা ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করেছি, তাতে একটা ভ্যালু আমি অ্যাসাইন করেছি কোম্পানি নেম বলে। তার নিচে একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে ইউজ নেম এবং সেখানে দিস ডট নেম করে আমি করে দিয়েছি হচ্ছে আরেকটা ভ্যালু অ্যাসাইন এবং তারপরে ইউজ নেমকে আমি কল করেছি। আচ্ছা, এখানে কি মেমোরি লিক হতে পারে? আপনাদের কি মনে হয়? প্রথম যে লাইনটায় যদি দেখেন নেম, এই জিনিসটা কিসে গিয়ে অ্যাড হয়েছে? যেহেতু আমি কোনো এখানে কিওয়ার্ড var, let এবং const ইউজ করিনি, অফকোর্স এই যে নেম যেটা আমি এখানে ক্রিয়েট করেছি উপরে, এ কিন্তু গিয়ে সরাসরি উইন্ডো অবজেক্টে গিয়ে অ্যাড হয়েছে। তার মানে আমি যদি এখন উইন্ডো ডট নেম করি, এটাকে জাস্ট এক্সিকিউট করে দেওয়ার পরে উইন্ডো ডট নেম আমি কিন্তু পাচ্ছি তাপাস্ক্রিপ্ট। কেন? কারণ উইন্ডো ডট নেম প্রথমে হয়েছিল তাপস অধিকারী, তারপরে ইউজ নেম যখন এখানে এক্সিকিউট হয়েছে, এই যে এই দিস রেফার করবে হচ্ছে, প্রথমে খুঁজবে ফাংশনের মধ্যে কোনো নেম বলে কিছু আছে কিনা, যেহেতু নেই তাহলে খুঁজবে তার বাইরে কিছু আছে কিনা, হ্যাঁ নেম বলে আছে, তাহলে একে রেফার করবে, এই পার্টিকুলার ভেরিয়েবলকে ও আবার অ্যাসাইন করছে তাপাস্ক্রিপ্ট বলে। তার মানে এখন উইন্ডো ডট নেমের মধ্যে আমি পাচ্ছি হচ্ছে তাপাস্ক্রিপ্ট। তার মানে এই যে প্রোগ্রাম, এইখানে এই ফাংশনের এক্সিকিউশন হয়ে গেছে, এর এক্সিকিউশন হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, কিন্তু তাহলেও নেম কিন্তু উইন্ডো অবজেক্টের মধ্যে আছে। মানে আমি যতক্ষণ না পর্যন্ত এই পার্টিকুলার ব্রাউজারকে রিফ্রেশ করছি, ব্রাউজারকে পুরোপুরি হার্ড রিফ্রেশ করছি, ততক্ষণ পর্যন্ত ব্রাউজারের মেমোরিতে নেম কিন্তু অবশিষ্ট রয়ে গিয়েছে। এবার নেম একটা সাধারণ প্রিমিটিভ ভেরিয়েবল, ওতে অত কিছু যায় আসে না। নেমের জায়গাতে ভাবুন তো একটা বড় অবজেক্ট আমি ওখানে অ্যাসাইন করেছি। তাহলে সেই অবজেক্টটা হিপ মেমোরিতে অলরেডি রয়ে গেছে। তার রেফারেন্স স্ট্যাক থেকে হিপে অলরেডি রয়ে গেছে এবং সেটা ততক্ষণ জীবিত যতক্ষণ না পর্যন্ত আমি হার্ড রিফ্রেশ করে পুরো ব্রাউজারের মেমোরিকে আবার রিফ্রেশ করার চেষ্টা করছি। তাহলে এই যে জিনিসটা যখন একটা প্রোগ্রাম চলতে থাকছে, ততক্ষণ যদি এই ধরনের লজিক কিছু লেখা হয় বা এই ধরনের প্রোগ্রামিং যদি কিছু লেখা হয়, দেখুন এখানে মার্ক অ্যান্ড সুইপও কাজ করবে না। কারণ হচ্ছে মার্ক অ্যান্ড সুইপের কথা হলো, যদি উইন্ডো এই পার্টিকুলার রুট লেভেল অবজেক্ট দিয়ে কোনো কিছু রেফার করা থাকে, তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট কখনোই মার্ক অ্যান্ড সুইপ অ্যাপ্লাই করে সেই পার্টিকুলার মেমোরি লোকেশনকে কখনোই ফ্রি করতে পারবে না। তাহলে var নেমের জায়গাতে যদি একটা আমরা বড় অবজেক্ট নিতাম, সেই অবজেক্টটা যদি হিপে গিয়ে থাকতো, সেই অবজেক্টটার যে হিপে যে মেমোরি ধরেছিল সে কিন্তু ধরেই থাকতো। তার কারণ হচ্ছে ওই পার্টিকুলার অবজেক্টটা এইভাবে ক্রিয়েট করার জন্য তখনই কি হয়েছিল, উইন্ডোতে গিয়ে বসে গিয়েছিল। তার মানে যে রুট অবজেক্ট উইন্ডো সেটা দিয়ে রেফার করা হয়েছিল। তো দেখতে পাচ্ছেন, আপনি যেহেতু এবার গার্বেজ কালেকশন নিয়ে জানেন, আপনি যেহেতু এবার অ্যালগরিদম নিয়ে জানেন, তার মানে আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনি কিভাবে কোড করবেন না। যাতে কোড করলে আপনার কোডটা কতটা মেমোরি ইনএফিশিয়েন্ট হয়ে যায়। ইনএফিশিয়েন্ট মানে কতটা প্রতিকূল করে দেন আপনি মেমোরিকে ম্যানেজমেন্ট করার জন্য। তো যখনই কোড করছেন, তখন কিন্তু কেন আমরা বলি যে কখনো কোনো রকম var, let, const ছাড়া কিছু ডিক্লেয়ার করবেন না। কেন আমরা বলি যে যখন আপনি কোনো কিছু ডিক্লেয়ার করবেন, সেটাকে লেট দিয়ে ডিক্লেয়ার করার চেষ্টা করবেন, একটা ব্লক স্কোপের মধ্যে বা মডিউল স্কোপের মধ্যে রেখে তাকে ডিক্লেয়ার করার চেষ্টা করবেন। যত কিছু আপনার ভেরিয়েবল আছে, যতটা সম্ভব ফাংশনের মধ্যে আছে লোকাল ভেরিয়েবল ইউজ করবেন। কারণ হচ্ছে ফাংশনের মধ্যে কাজটা করার পরে যখন আপনি বেরিয়ে আসবেন ফাংশন থেকে এক্সিকিউট করার পরে, ও অটোমেটিক্যালি স্ট্যাক থেকে বেরিয়ে আসবে এবং ওর রিলেটেড ওর ভিতরে যা কিছু ছিল ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে, সব কিছুকে এক এক করে কিল করা শুরু করবে। আর ওইগুলো কখনোই উইন্ডো অবজেক্টের সাথে কখনো রেফার হবে না। তো সেই কারণে মার্ক অ্যান্ড সুইপ অ্যালগরিদম এসে ওগুলোকেও গার্বেজ কালেক্ট করে দিতে পারবে। তাহলে এই যে ধরনের সিচুয়েশন, এই একটা সিচুয়েশন যেখানে কিন্তু আপনার মেমোরি লিক হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটাকে আপনাকে গার্ড করতে হতে পারে। এবং এখানে যাতে আপনি এই ধরনের ট্র্যাপে না পড়েন, সেজন্য স্ট্রিক্ট ইউজ করতে পারেন। আপনি প্রোগ্রামিংয়ে স্ট্রিক্ট ইউজ করলে আপনি এই ধরনের কাজ দিয়ে কোনোভাবেই কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। আপনাকে var, let বা const এগুলোকে করতেই হবে। আরেকটা ক্লাসিক কেস যেখানে মেমরি লিক হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। কি করা হয়েছে এখানে? আমার কাছে একটা এমপ্লয়ি অবজেক্ট আছে যার আইডি আমি এখানে রেখেছি এবং এখানে একটা সেট ইন্টারভাল ওয়েব এপিআই, জাভাস্ক্রিপ্ট ওয়েব এপিআই আমি ইউজ করেছি। কি হবে? সেট ইন্টারভাল এই পার্টিকুলার ফাংশনটাকে কল করবে। কিসে কল করবে? এই পার্টিকুলার ফাংশনটাকে এই ইন্টারভালে কল করবে।
ধরুন এটা একটা ইন্টারভাল, এই প্রত্যেকটা ইন্টারভালে সেন্ড এমপ্লয়ি স্যালারি বলে এই মেথডটা কল হবে এবং এই সেন্ড এমপ্লয়ি স্যালারিতে যদি আমি এমপ্লয়িকে এখানে পাস করে দিই, তার মানে হচ্ছে এই পার্টিকুলার এমপ্লয়িকে এই পার্টিকুলার ইন্টারভালে স্যালারি চলে যাবে। এরকম একটা ফাংশন আমি লিখেছি। কিন্তু এখানে যে জিনিসটা আমি করিনি সেটা হচ্ছে আমি তো ইন্টারভাল স্টার্ট করেছি, কিন্তু ইন্টারভালকে আমি কখনোই ক্লোজ করিনি। তো এটা আরেকটা সিচুয়েশন যেখানে কিন্তু আপনি খেয়াল রাখবেন যে যখনই আপনি কোনো ইন্টারভালকে স্টার্ট করছেন বা টাইম আউটকে স্টার্ট করছেন বা ওই ধরনের কোনো জিনিসকে স্টার্ট করছেন, অলওয়েজ ইউজ ক্লিয়ার ইন্টারভাল। ঠিক আছে? যখন এই পার্টিকুলার ফাংশনটা আর লাগবে না। এরকম হতে পারে যে এই পার্টিকুলার এমপ্লয়ি জব ছেড়ে চলে গেছে। তাহলে তাকে তো আর সেলারি পাঠানোর কোনো দরকার হয় না। আপনি তাকে তখন স্টপ করতে চাইবেন এবং সেটাকে স্টপ করার জন্য আপনাকে ক্লিয়ার ইন্টারভাল কল করতে হবে। এই ইন্টারভালকে পাস করে তাতে কি হবে? তাতে হচ্ছে যে ইন্টারভালের জন্য যে মেমোরিটা অকুপাই ছিল এই পার্টিকুলার জিনিসটাকে এক্সিকিউট করার জন্য এবং তার মধ্যে যেটা পাস হচ্ছে জিনিসটাকে এক্সিকিউট করার জন্য যে মেমোরি অকুপায়ের দরকার ছিল সেটা কিন্তু আর হবে না। সেটা অটোমেটিক্যালি তারপর থেকেই জাভাস্ক্রিপ্ট সেটাকে ক্লিন করা শুরু করে দেবে তার গার্বেজ কালেকশন ওইটার মাধ্যমে। আরেকটা এক্সাম্পল নিই আজকের জন্য লাস্ট। এই পার্টিকুলার এক্সাম্পল দেখুন কি হচ্ছে। এখানে একটা প্যারেন্ট নোড আছে ডমে। ঠিক আছে? কোনো জায়গাতে প্যারেন্ট একটা HTML এর ধরুন একটা ডিভ আছে, তাদের আইডি আছে প্যারেন্ট বলে এবং তার নিচে আরেকটা ডিভ আছে ওই প্যারেন্টের মধ্যে, সেটার আমি আইডি দিয়েছি চাইল্ড বলে। এটা অ্যাজিউম করে নিন। ডম ম্যানিপুলেশন আপনারা শিখে গেছেন ২-৩ টে প্রজেক্ট করে অলরেডি। এবারে এখানে আর প্যারেন্ট আমি তুলে নিচ্ছি সেই ডিভটাকে তার আইডি দিয়ে। এই চাইল্ড এটাকে আমি তুলে নিচ্ছি তার ডিভটাকে তার আইডি দিয়ে। ভেরি সিম্পল এই দুটো লাইন। এরপরে আমি কি করছি? প্যারেন্টে আমি একটা ক্লিক ইভেন্ট লাগাচ্ছি। যে প্যারেন্টে যখনই আমি ক্লিক করব, প্যারেন্টের মধ্যে যে চাইল্ডটা আছে সেই চাইল্ডটাকে আমি প্যারেন্ট থেকে রিমুভ করে দেবো। ভেরি সিম্পল একটা থিং। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার এখানে কি করে মেমোরি লিক হচ্ছে? আপনি কি করবেন? কি ভাববেন? আর মেমোরি লিককে আপনি কি করে বাঁচাবেন? দেখুন এগুলো কিন্তু খুব সূক্ষ্ম, সূক্ষ্ম জিনিস। যখন কোনো কোড রিভিউয়ার খুব ক্লোজলি কোড রিভিউ করছে আপনার, তখন কিন্তু সে শুধুমাত্র সিনট্যাক্সের উপরে আপনাকে কখনো কোডের মানে যে রিভিউ কমেন্ট সেটা দেবে না। সে কিন্তু আরেক স্টেপ এগিয়ে আপনাকে এই যে মেমোরি এই যে মেমোরি লিক হওয়ার যে সম্ভাবনা, মেমোরি অকুপায়ের যে সম্ভাবনা, তার জন্য যে এক্সট্রা কোড দরকার সেগুলোর কথা বলবে। এই এক্সাম্পলটা দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়। খুব ট্রিকি একটা এক্সাম্পল। এখানে আপনি চাইল্ডকে রিমুভ করে দিচ্ছেন। এই চাইল্ড নোড রিমুভ হয়ে গেল। ডম থেকে চাইল্ড নোড রিমুভ হয়ে গেল। তার মানে এই কি যে এই চাইল্ড যে মেমোরিকে অকুপাই করেছিল সেই মেমোরি রিমুভ হয়ে গেল? না, সেটা কিন্তু হলো না। এটাকে এইভাবে ভাববেন আপনাদের স্ট্যাক আর হিপের যে ইমেজ সেটাকে দিয়ে আবার। যে হিপের মধ্যে এবার ভাবুন প্যারেন্টের জন্য একটা মেমোরি আছে, চাইল্ডের জন্য মেমোরি আছে। ঠিক আছে? আমি যখন প্যারেন্ট ডট ইভেন্ট লিস্টনারে ক্লিক করলাম, তখন চাইল্ডকে আমি ডম নোড থেকে হাটিয়ে দিলাম। কিন্তু চাইল্ডের যে মেমোরিটা, সেই মেমোরিটা তখনও অকুপায়েড হয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি এই প্যারেন্টের ইভেন্ট লিসেনারটাকে না হাঁটাবো। তার কারণ হচ্ছে এই চাইল্ডটা এখনো পর্যন্ত এই অ্যাট ইভেন্ট লিসেনারের মধ্যে, এই পার্টিকুলার কলব্যাকের মধ্যে অলরেডি রয়ে গেছে। এটা একটা ক্লোজারের এক্সাম্পল। তার কারণ হচ্ছে আমি অ্যাট ইভেন্ট লিসেনারকে প্যারেন্টে এই মুহূর্তে অ্যাটাচ করেছি। কিন্তু এর ইমপ্যাক্টটা তখনই হবে যখন কেউ এই প্যারেন্টের উপরে ক্লিক করবে, তখনই কিন্তু এই পার্টিকুলার ফাংশনটা এক্সিকিউট হবে। যদিও অ্যাড ইভেন্ট লিসনারের যে অস্তিত্ব সেটা এইখানেই শেষ হয়ে গিয়েছে। তার মানে যখন এই জিনিসটা পরবর্তী ক্ষেত্রে আবার এক্সিকিউট হচ্ছে, তখন সেই এক্সিকিউশনের টাইমে আমার চাইল্ড লাগবেই। তার কারণ হচ্ছে তখনই আমি চাইল্ডকে রিমুভ করার কথা ভাববো। আর যেহেতু আমার চাইল্ড লাগবে তখন চাইল্ডের মেমোরি লোকেশনে যা জিনিসপত্র স্টোর আছে, সেই জিনিসটা আমার লাগবে। তার মানে যতক্ষণ পর্যন্ত এই অ্যাট ইভেন্ট লিসনারের এই ক্লোজারের অস্তিত্ব আছে ততক্ষণ পর্যন্ত এই চাইল্ড মেমোরিতে জীবিত আছে। এই জন্য আপনার মেমোরি অকুপাই হয়ে আছে। তো আপনি যদি ভাবেন যে চাইল্ডকে হাটিয়ে দিলাম, চাইল্ডের মেমোরিও ক্লিন হয়ে গেল, না, এটা কিন্তু সঠিক নয়। তো যদি আপনি কোনো ইভেন্ট লিসনারকে কোনো সময় ইউজ করেন বা অ্যাটাচ করেন, আপনি কিন্তু সবসময় মাথায় রাখবেন যে সেই ইভেন্ট লিসনারকে আপনাকে রিমুভও করতে হবে। আপনাকে প্যারেন্ট ডট রিমুভ ইভেন্ট লিসনারও করতে হবে এই লিসনারকে কাজ করানোর পরে, যাতে ওই ইভেন্ট লিসনারের মধ্যেকার যত সমস্ত কলব্যাক, যত সমস্ত ক্লোজার সেগুলো জাভাস্ক্রিপ্টের অটোমেটিক গার্বেজ কালেকশনের দ্বারা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। সেই টাইমে কিন্তু এই চাইল্ডের যে মেমরি অকুপাই করে রেখে দিয়েছিল জাভাস্ক্রিপ্ট, সেই মেমরিটাও সে ক্লিন করে দেবে। তো আপনি যখন কারোর কোড দেখবেন, যখন দেখবেন যে আরে এ ভাই তো অ্যাড ইভেন্ট লিসনার করেছে রিমুভ করেনি, তাই কিন্তু তখনই ধরবেন যে আপনি রিমুভ করেনি। এখানে কিন্তু আপনার একটা মেমরি এক্সট্রা ধরে রেখে দিয়েছেন, যেটা হয়তো আপনার কাছে খুব ক্ষুদ্র মনে হচ্ছে। কারণ এটা যখন আপনি অনেক অনুপাতে করবেন, তখন কিন্তু একটা বড় মেমরি ধরে রাখবেন। সেই মেমরিটা জাভাস্ক্রিপ্ট আর ফিরিয়ে দিতে পারবে না। তার মানে আপনি মেমরি লিক এই জিনিসটার দিকে এগিয়ে যাচ্ছেন।
কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি যে মেমরি ম্যানেজমেন্ট নিয়ে, স্ট্যাক নিয়ে, হিপ নিয়ে, মেমরি লিক নিয়ে কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের পুরো ভিডিওটা বুঝতে খুবই সুবিধা হয়েছে। আমি জানতে চাই যে আপনার ফিডব্যাক কি এই ভিডিওটা নিয়ে এবং এই জিনিসটাকে আপনি কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই যে চিন্তাধারাটাকে প্লিজ কমেন্ট করুন এবং যদি কোনো অ্যাডিশনাল কোয়েশ্চেন থাকে আপনার সেটাও কমেন্ট করুন। আমি ট্রাই করব যে আপনাকে রেসপন্ড করার এবং আপনাকে যথাযথভাবে পুরো জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যদি আপনার কোনো গ্যাপ থাকে। কিন্তু আশা করছি যে যেভাবে আমরা ভেঙে জিনিসগুলোকে বুঝেছি তাতে আপনার এতে কোনো আর সমস্যা থাকা উচিত না। চলুন আবার ফিরবো আরো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। এবার প্রমিস খুব তাড়াতাড়ি ফিরবো এবং দেখি কি ভিডিও নিয়ে আমরা শুরু করতে পারি। ভালো থাকবেন, শিখতে থাকবেন।